হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকের এই ভিডিওতে আমরা খুবই লেটেস্ট একটা সিনেমা সম্পর্কে জানতে চলেছি, যে সিনেমাটির নাম হচ্ছে নসফেরাতু, যেটা একটা রোমানিয়ান শব্দ এবং এটার অর্থ হচ্ছে ভ্যাম্পায়ার বা রাক্ষস, এই ধরনের একটা কিছু, ড্রাকুলা টাইপের একটা কিছু। তো যাই হোক, সিনেমাটি মুক্তি পেয়েছে আজ থেকে 45 দিন পূর্বে এবং এই সিনেমাটার বর্তমান IMDb রেট হচ্ছে 10-এ 7.3। তবে এই সিনেমাটা দেখার পর আমি যেটা বুঝলাম, সিনেমাটার কাহিনীটা একটু বোঝা কঠিন এবং একটু স্লো। তবে আমি চেষ্টা করব কাহিনীটা তোমাদেরকে ফার্স্ট বোঝানোর জন্য, এবং কতখানি ভালো মতো বোঝাতে পারবো এটা আমি নিশ্চিত করতে পারছি না, কারণ সিনেমাটা আসলে একটু কঠিন। একে তো নতুন সিনেমা, ভালো মতো আমরা ক্লিপও দেখাতে পারবো না, দ্বিতীয়ত ক্যারেক্টার গুলো চিনতে সমস্যা হতে পারে। তবে যারা এডিটর রয়েছে তাদেরকে রিকোয়েস্ট করব প্রয়োজনে 10 বার দেখে তারপর ভালো মতো এডিট করার জন্য, মানে ভিডিওটা দেখে সবাই যেন এনজয় করে। তো যাই হোক, ছোট্ট একটা ব্রেক নিচ্ছি আমরা, তারপর মূল ভিডিওতে যাচ্ছি। তুমি চাইলে ব্রেকটা স্কিপ করে সরাসরি মূল ভিডিওতে যেতে পারো, কোনো সমস্যা নেই। হ্যালো বন্ধুরা, আজ আমরা এমন একটি অ্যাপ সম্পর্কে তোমাদের বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে PSG, আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ, আইফোন, স্মার্ট ওয়াচ ও আরও অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে। আর এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং এই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে, যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে, কে সর্বোচ্চ স্কোর করবে। এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে, সেগুলো খেলেও ইনকাম করতে পারো। আর রেজিস্ট্রেশনের সময় আমাদের যে প্রোমো কোডটি রয়েছে রোনাল, এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে 26,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারো। আর এই টাকা তুমি খুব সহজেই বিকাশ, ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো। তো আর দেরি কিসের? ডেসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক রয়েছে, সেটা ব্যবহার করো এবং ক্যাশ প্রাইজ জিতো। আর এখানে আরেকটা কথা মনে রেখো, আমরা যেই বিজ্ঞাপন দেই না কেন, অনলাইন থেকে টাকা আয় করা এত সহজ কোনো ব্যাপার নয়। তোমরা কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না। তো ব্রেক শেষে আমরা মূল ভিডিওতে আসলাম। তো সিনেমার শুরুতে আমাদের অ্যালেন নামের একটা মেয়েকে দেখানো হয়, যে কিনা একটা অন্ধকার জায়গায় কান্না করছিল, আর সে তার গার্ডিয়ান অ্যাঞ্জেল অথবা স্পিরিটকে নিজের কাছে ডাকছিল এবং বলছিল কাম টু মি। আর আশ্চর্যজনক ভাবে কেউ ওকে উত্তর দিচ্ছিল, আর এই অন্ধকারে অ্যালেনকে যে উত্তর দিচ্ছিল সে তাকে বলছিল, তুমি আমাকে জাগিয়ে দিয়েছো, 1000 বছর পরে জাগিয়ে দিয়েছো, এখন থেকে তুমি শুধু আমার। তো এরপর অ্যালেনও করে কি নিজেকে সেই সত্তার কাছে অর্পণ করে দেয়, আর এরপরে সে একটা অন্য জগতে চলে যায়, মানে অন্য ডাইমেনশনে চলে যায় এবং সেই সত্তাটার সাথে রাশিয়া ইউক্রেন যুদ্ধ খেলে। বাট যেহেতু এটা একটা অদৃশ্য আত্মা বা অদৃশ্য কোনো সত্তা, ওইটা ওইভাবে আমরা বুঝতে পারি না, কিন্তু তারপরে ওই অদৃশ্য আত্মাটা একটা ভয়ানক রূপ ধারণ করে এবং অ্যালেনের শরীর অন্যরকম ভাবে নড়তে থাকে। আর এরপরেই সে নিজেকে বেডরুমে পায়, তার মানে এটা অ্যালেনের দুঃস্বপ্ন ছিল। কিন্তু এটা কি আসলেই দুঃস্বপ্ন ছিল নাকি পূর্বের কোনো স্মৃতি? তো যাই হোক, এরপর আমরা জানতে পারি অ্যালেন এবং তার স্বামী, যার নাম হচ্ছে থমাস, তারা জার্মানির ব্রিজবার্গে থাকে। আর সময়টা হচ্ছে আজ থেকে 200 বছর পূর্বে, 1838 সাল, এবং তারা দুইজন নবদম্পতি ছিল, একজন আরেকজনকে অনেক ভালোবাসতো। আর তার স্বামী একটা রিয়েল এস্টেট কোম্পানিতে এজেন্ট হিসেবে কাজ করত। রিয়েল এস্টেট মানে তো বোঝাই ওই যে ফ্ল্যাট বিক্রি, জমি জমা বিক্রি। তো যাই হোক, রিয়েল এস্টেট অফিস থেকে তাদেরকে ট্রান্সিলভেনিয়া যেতে বলা হয় এবং ওখানে নাকি কাউন্ট আর্লক নামে তাদের একজন ক্লায়েন্ট রয়েছে, এবং কাউন্ট আর্লক অনেক বয়স্ক একটা মানুষ এবং সে জার্মানিতে একটা ঘর কিনতে চান, মানে ট্রান্সিলভেনিয়া থেকে তিনি জার্মানিতে এসে বাকি জীবনটা কাটাতে চান। আর এখানে উল্লেখ্য, ট্রান্সিলভেনিয়া হচ্ছে রোমানিয়ার একটা জায়গা, আর এই ভ্যাম্পায়ার বা ড্রাকুলা জিনিসটাও কিন্তু ইউরোপীয় লোককথা থেকে এসেছে। তো যাই হোক, অনেক বড় একটা অফার। তো ওই ক্লায়েন্টকে বোঝানোর জন্য থমাসকে সিলেক্ট করা হয়েছে ট্রান্সিলভেনিয়াতে গিয়ে তার সাথে কথা বলার জন্য। আর এটা হবে 6 সপ্তাহের সফর। বুঝতেই পারছো, 200 বছর পূর্বে তো আর তোমার ঘোড়া ছাড়া আর কোনো গতি ছিল না, বিমান্তর ছিল না। তবে থমাস তার নব্য বিবাহিত স্ত্রীকে রেখে এত দূরে যেতে যাচ্ছিল না, কিন্তু কোম্পানিতে নিজের পজিশন অফিসিয়াল করার জন্য তার বসের কথা তো মানতেই হবে। তো এই কারণে সে ঘরে এসে যখন এই নিউজটা শোনায় যে আমাকে ট্রান্সিলভেনিয়া যেতে হবে, অনেক বড় লোক একটা ক্লায়েন্ট রয়েছে, তাকে কনভিন্স করে যদি জার্মানিতে বাড়িটা কেনাতে পারি অনেকগুলো টাকা পাবো। বাট এটা শুনে ওর বউ আপসেট হয়ে যায় এবং বলে, তুমি যদি এই ট্রিপে যাও তাহলে আমাদের জীবন অনেক বিপত্তি আসতে পারে, কারণ প্রতি রাতে আমি দুঃস্বপ্ন দেখছি। বাট থমাস তখন ওর বউকে খুশি করার জন্য বলে, দেখো এই ডিল থেকে আমরা যত টাকা পাবো না, সেই টাকা দিয়ে আমরা অনেক বড় একটা বাড়ি কিনবো। বাট ওর বউ বলে, আমি এসব কিছুই চাই না, তুমি প্লিজ আমাকে ছেড়ে যেও না। কিন্তু থমাসের তো চাকরির কথা চিন্তা করতে হবে, বুঝতেই পারছো, পোলা মানুষ, নানান চিন্তা। তো কি করা যায় থমাস করে কি তার যে ঘনিষ্ঠ বন্ধু, যার নাম হচ্ছে ফ্রেডরিক, তার স্ত্রী অ্যানার কাছে অ্যালেনকে রেখে, মানে ওর বউকে রেখে ট্রান্সিলভেনিয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করে, রোমানিয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করে জার্মানি থেকে। তো এখানে আমরা জানতে পারি ফ্রেডরিকের আবার 2টা ছোট ছোট মেয়ে ছিল। তো অ্যালেন ওদের সাথেই থাকতে শুরু করে, খুব ভালোই লাগে ওর। তবে ট্রিপে যাওয়ার পূর্বে অ্যালেন করে কি থমাসকে একটা নেকলেস দেয়, যেটা হার্ট শেপের ছিল, এবং এটাতে অ্যালেন করে কি ওর চুল কেটে দিয়ে দেয় স্মৃতি হিসেবে। আর অন্যদিকে আমরা একটা নগ্ন মানুষকে দেখি, যে কিনা একটা প্যান্টাগনের ভেতরে বসেছিল এবং কিছু রিচুয়ালের মতো করছিল, আর তার কাছে একটা বই
বইও ছিল, আর সেখানে সে কিছু একটা লিখছিল, আর সে তার মালিককে বারবার ডাকছিল। তো কি করছিল এই লোকটা একটু পরে আমরা জানতে পারবো। তো যাই হোক, থমাস অনেক জার্নি করতে করতে ফাইনালি রোমানিয়ার কাছে এসে পৌঁছায়, বরফে ঘেরা পাহাড়ে পৌঁছায়, এবং এখানে কিছু লোকজন নৃত্য করছিল। তো থমাস তখন তাদের নেতাকে বলে, তোমাদের এখানে এক রাত আমি থাকতে চাই, কারণ এর পরের যে গ্রাম রয়েছে যেখানে কাউন্ট অরলক নামের একটা লোক থাকে, আমি তার প্রাসাদে যাচ্ছি। তো ওই নেতা কাউন্ট অরলকের নাম শুনেই ভয় পেয়ে যায় এবং বলে, দয়া করে তার নাম নিও না, সে একটা শয়তান। ইনফ্যাক্ট এখানে সকল লোক ওর নামও মুখে নেয় না, ও অনেক পূর্বের একটা শয়তান, এবং সবচেয়ে ভালো হবে তুমি বাড়িতে চলে যাও, এবং ওর ক্যাসেলেও কেউ থাকে না, ওটা সম্পূর্ণ খালি, বাঁচতে চাইলে বাড়ি চলে যাও। এবং থমাস খেয়াল করে এখানে প্রত্যেকটা লোকের কাছে রসুন রয়েছে, এবং একটা মহিলা তোর জন্য দোয়াও করছে যে পাগল যাই কই, ওকে পাগল হয়েছে নাকি ওই দিকে যাবে। এবং এর সাথে এটাও বলে যে কাউন্ট অরলকের ছায়া যার উপরে পড়বে তার জীবন তো দুঃস্বপ্নের মতো হয়ে যাবে। তো থমাস বুঝতে পারে না যে গ্রামের লোকেরা সবাই কেন কাউন্ট অরলককে এত ভয় পাচ্ছে বা তার নামকে এত ভয় পাচ্ছে। তবে ওই রাতে ওকে থাকতে দেওয়া হয়। তো থমাস যখন রাতে ঘুম থেকে ওঠে তখন দেখতে পায় যে গ্রামের সকল লোক প্যারেড করে একটা নগ্ন মেয়েকে ঘোড়ায় বসিয়ে কোথায় নিয়ে যাচ্ছিল, এবং সামনেই তাদের নেতা একটা কবর খুঁড়ে এবং মৃতদেহের হার্টে আঘাত করে, যে কারণে তার মুখ দিয়ে রক্ত পড়তে শুরু করে। আর তখনই থমাসের ঘুম ভেঙে যায় আর বুঝতে পারে এটা একটা দুঃস্বপ্ন ছিল। তো এর পরের দিন সকালে থমাস করে কি সেই কটেজ থেকে বের হয় এবং দেখতে পায় পুরো গ্রাম খালি, দূর দূরান্ত পর্যন্ত কোনো মানুষ নেই, গ্রামের রাস্তাও কোনো মানুষ নেই, মানে এখানে লাগে জানি কখনো মানুষ ছিলই না, কোনো চিহ্নও নেই। তবে তারপরে থমাস ভয় পায় না, সে করে কি তার জার্নি কন্টিনিউ করে এবং বরফের রাস্তা পার হয়ে একটা রাস্তা এসে থামে, আর তখন একটা ঘোড়ার গাড়ির সাথে সে ধাক্কা খায়, তবে অল্পের জন্য সে বেঁচে যায়। আর থমাস বুঝতে পারে হয়তো এই ঘোড়ার গাড়িটি তাকে নেওয়ার জন্য এসেছে। এরপর ওই ঘোড়ার গাড়িটি করে কি ওকে নিয়ে সরাসরি অরলকের ক্যাসেলে বা প্রাসাদে পৌঁছায়। তবে যেতে যেতে ঠান্ডার অবস্থা খারাপ হয়ে যায়, তবে যেভাবে হোক ও অরলকের সাথে দেখা করতে চায়। এরপরও যখন ক্যাসেলে যায় ও গিয়ে দেখতে পায় এখানে কোনো মানুষই নেই, পুরো ভূতের বাড়ির মতো। তবে অন্ধকারে অরলককে দেখতে পেয়ে অনেক ভয় পেয়ে যায়, মানে দেখে ভয়ের মতোই লাগছিল। আর এদিকে অরলক তো থমাসের সাথে অনেক রুডলি কথা বলে এবং বলে, তুমি অনেক দেরি করে এসেছো, আর এর জন্য তোমার শাস্তি হচ্ছে তুমি এখন থেকে আমাকে মাই লর্ড বলে সম্বোধন করবে। আর এরপর কাউন্ট অরলক থমাসকে রাতের খাবার খাওয়ার জন্য আমন্ত্রণ করে এবং এর সাথে ব্রেড দিয়ে দেয়, মানে রুটি দেয়। তবে ব্রেড কাটার যখন অর্ডার দেয়, মানে ওকে দায়িত্ব দেওয়া হয়েছিল ডিনার তৈরি করার, তখন থমাসের হাত একটু কেটে যায়। এটা দেখে কাউন্ট অরলক বলে, আসো আমি তোমার আঙুল ব্যান্ডেজ করে দেই। বাট কাউন্ট অরলকের হাব ভাব দেখেই থমাস ভয় পেয়ে যায় এবং সেখানেই বেহুশ হয়ে যায়। তো এই সিনে আমাদের কিন্তু কাউন্ট অরলকের চেহারা দেখানো হয় না, বাট আমরা অনুমান করতে পারি হয়তো তার ফেসটা অনেক ভয়ঙ্কর হবে কিংবা ড্রাকুলার মতো হতে পারে। আর অন্যদিকে আমাদের অ্যালেন মানে নায়িকা এবং আমাদের নায়কের বন্ধুর বউ এবং তার মেয়েরা একসাথে হাঁটতে যায়। আর এখানে আমরা জানতে পারি অ্যালেন সম্পর্কে যে সে খুবই ইনোসেন্ট একটা মেয়ে, মানে খুব ভালো একটা মেয়ে। আর এইদিকে প্রাসাদে থমাসের হুশ ফিরলে সে দেখতে পায় ওখানে কাউন্ট অরলক ছিল না। তো সে করে কি প্রাসাদের এদিক ওদিক ঘুরতে থাকে, আর এরপর একটা আয়নার সামনে যায় এবং সেখানে অদ্ভুত একটা রিফ্লেকশন দেখতে পায়। তো যাই হোক, এরপর অরলক সেখানে আসে এবং একটা অজানা ভাষায় কিছু ডকুমেন্টস বানায় এবং সেখানে থমাসের সই চায়। তো থমাস জিজ্ঞাসা করে এটা কি, বাট তখন ওই অরলন বলে, আমাদের এটা পূর্বপুরুষদের ভাষা, যেখানে লেখা রয়েছে আমি তোমার থেকে ঘর কিনবই। বাট আমাদের থমাস তো প্রথমে সাইন করতে চাচ্ছিল না, কারণ কি না কি লেখা রয়েছে। তবে তারপরেও নিজের কমিশনের কথা চিন্তা করে সে সাইনটা করে দেয়। আর ওই সময় অরলক করে কি থমাসের কাছে হঠাৎ করে অ্যালেনের লকেটটা চেয়ে বসে। তবে এরপর অরলক ওই লকেটটা ফেরত দেয় না, বরং ওকে এক ব্যাগ সোনার কয়েন দিয়ে দেয় কমিশন হিসাবে, যে কয়েনগুলো আজ থেকে 1000 বছর আগে ইউজ হতো। তো যাই হোক, এরপর থমাস অরলকের কাছ থেকে তার নিজের বাড়িতে ফেরত যাওয়ার জন্য অনুমতি চায়, মিন জার্মানিতে। আর এই কারণে লকেটটাও ফেরত চায়। বাট তখনই তার চোখ খুলে যায় এবং বুঝতে পারেন ও কি হচ্ছে, এবং ওর বুকেও 2টা দাঁতের চিহ্ন দেখতে পায়। তো থমাস একদম ভয় পেয়েছে এবং দৌড়ে প্রাসাদের মেইন গেটে চলে যায়, কিন্তু দরজা খুলতে না পেরে সে পাশের বেসমেন্টে চলে যায়। আর ওইখানে সে একটা কফিন দেখতে পায়, আর কফিন খুললেই সে অরলকের পচা মরা শরীর দেখতে পায়। আর তারপর থমাস ভয় পেয়ে একটা কুঠার নিয়ে অরলককে যখন মারতে যায়, তখন অরলকের চোখ খুলে গেলে থমাস সেখানে স্তব্ধ হয়ে যায়। আর তারপর আমরা দেখতে পাই অরলক এলেনের লকেট নিয়ে ল্যাতিন ভাষায় কিছু বলে, যেমন কথাটা হচ্ছে এরকম, তোমার স্বামী হারিয়ে গিয়েছে, এখন থেকে তুমি আমার স্বপ্ন দেখো। মানে দেখে মনে হচ্ছে অরলক কোন একটা জাদু করছে। আর অন্যদিকে অ্যালেনও অরলকের বশীভূত হয়ে যাচ্ছিল। আর ওই প্রাসাদে অরলক করে কি তার ভ্যাম্পায়ার রূপ ধারণ করে থমাসের রক্ত খেতে শুরু করে। আর এখানে আমরা পুরোপুরি নিশ্চিত হয়ে যাই অরলক হচ্ছে একটা ভ্যাম্পায়ার। আর এই দিকে জার্মানির বিসবার্গে একজন ডক্টর যার নাম হচ্ছে উইলহেম, সে অ্যালেনের এমন অবস্থা দেখে, আমাদের নায়িকার এমন অবস্থা দেখে চিন্তিত হয়ে পড়ে এবং আমাদের যে থমাস ওর যে বন্ধু ফ্রেডরিক ওকে বলে যে অ্যালেন হয়তো ওর স্বামীর জন্য মানসিকভাবে চিন্তিত, যে কারণে অসুস্থ হয়ে গিয়েছে। আর আমরা দেখতে পাই ওর পাশে শুয়ে থাকে অ্যালেন অদ্ভুতভাবে কিছু বিড়বিড় করে বলতে থাকে, যে কারণে ডক্টর অ্যালেনকে অজ্ঞান করতে বলে এবং ওকে ইনজেকশন দিয়ে অজ্ঞান করে দেয়। আর অন্যদিকে থমাসের যখন জ্ঞান ফিরে, সে সুযোগ পেয়ে ক্যাসেলের জানালা দিয়ে বাইরে বের হয়ে নদীতে ঝাঁপ দেয়। আর এইদিকে জার্মানির ব্রিজবার্গে অ্যালেন থমাস কেন এখনো পর্যন্ত আসেনি, কেন চিঠি লিখেনি, এটা নিয়ে টেনশন করছিল। আর এই কথা ফ্রেডরিককে বলে। আর ফ্রেডরিককে যখন এই কথা বলে, তখন ফ্রেডরিকের সাথে অ্যালেনের ঝগড়া হয় এবং এখানে অ্যালেনের প্যানিক অ্যাটাক হয়। ওইদিকে থমাসের পেছনে রয়েছে অরলক, আর এইদিকে অ্যালেনের
খালি প্যানিক অ্যাটাক হচ্ছিল, মানে দুই স্বামী স্ত্রীর প্রবলেম রয়েছে। আর এইদিকে ডক্টর উইলহেমের উপর একজন লোকের চিকিৎসার দায়িত্ব পড়ে, যাকে আমরা আগে রিচুয়াল করতে দেখেছিলাম ন্যাংটা হয়ে। তো ডক্টর যখন ওই লোকটাকে দেখতে যায় পুরোপুরি শকড হয়ে যায়। সে দেখতে পায় পুরো রোম ভরে অদ্ভুত অদ্ভুত ড্রয়িং এঁকে রেখেছে এবং জোরে জোরে হাসছে। আর এই লোকটার নাম হচ্ছে নক। তো যাই হোক, আমরা দেখতে পাই সে অদ্ভুত ভাবে একটা কাঁচা জীবন্ত কবুতরকে খেয়ে ফেলছিল এবং তার মালিক সম্পর্কে বলছিল। আর তার মালিক আর কেউ নাই, সেটা হচ্ছে লর্ড অরলক, এবং সে খুব শীঘ্রই আসছে। তো এরপর সে ডক্টরের উপর হামলা করে দেয়। তবে আমরা এখানে বুঝতে পারি সে ভ্যাম্পায়ার নয়, কারণ যেহেতু ডক্টর রক্ত খায়নি, তবে সে অরলকের একজন খাস ভক্ত বা মনে করো তার পূজা করে। এবং এরপর সে রাতভর অরলককে ডাকতে থাকে। আর সে জানতো যে অরলক খুব শীঘ্রই জার্মানির ব্রিজবার্গে আসতে চলেছে। আর অন্যদিকে আমাদের নায়িকা অ্যালেন পুরোপুরি বশীভূত হতে থাকে। আর এটা দেখে ডক্টর উইলহেম আমাদের নায়কের বন্ধু ফ্রেডরিককে প্রফেসর ফ্রান্সিসের কাছে নিয়ে যাওয়ার কথা বলে, যে মানসিক রোগের চিকিৎসা করে থাকে। তো যাই হোক, ডক্টর উইলহেম আর ফ্রেডরিক অ্যালেনকে নিয়ে প্রফেসর ফ্রান্সের কাছে যায়। আর অন্যদিকে থমাসকে কিছু স্থানীয় লোকজন নদীর কিনারে বেহুশ অবস্থায় খুঁজে পায় এবং তারা তাদের নিজেদের ভাষায় ওকে ঝাড়ফুঁক করে এবং আঘাতে ব্যান্ডেজ করে, যার জন্য থমাস অনেকটাই সুস্থ হয়ে পড়ে। তো এরপর যখন থমাসের হুঁশ আসে, তখন একটা মহিলা তাকে বলে, তুমি অরলকের ছায়ের নজরে পড়ে গিয়েছো, তোমার এখন যত দ্রুত সম্ভব এখান থেকে পালিয়ে যাওয়া উচিত। তো অ্যাকচুয়ালি থমাস যত দ্রুত সম্ভব তার স্ত্রী অ্যালেনের কাছে যেতে যাচ্ছিল, কারণ সে জানতো অরলক বা ওই ভয়ঙ্কর ভ্যাম্পায়ারের নজর পড়েছে তার স্ত্রীর উপরে। তো এই জন্য স্থানীয় লোকজনদের মানা করার সত্ত্বেও সে তখনই করে কি বিসবার্গের উদ্দেশ্যে রওনা হয়, জার্মানির উদ্দেশ্যে। আর অন্যদিকে কাউন্ট অরলক করে কি নিজের কফিনের মধ্যেই একটা জাহাজে করে ব্রিজবার্গের দিকে যাচ্ছিল এবং কিছু মন্ত্র উচ্চারণ করছিল, যা অ্যালেন এখান থেকে শুনতে পাচ্ছিল। আর অরলকের এখন শুধুমাত্র একটা উদ্দেশ্য ছিল, সেটা হচ্ছে আমাদের নায়িকা অ্যালেনকে পাওয়া। আর এদিকে আমরা দেখি নক, মানে ওই হারামজাদা যে আর কি তোমার ওই ভ্যাম্পায়ারের ভক্ত, সে নিজের মালিকের আগমনের খবর পেয়ে যায়। আর এই দিকে আমরা দেখি অরলকের কফিন থেকে ইঁদুর বের হয় এবং প্লেগ ছড়ায় এবং জাহাজের সবার প্লেগ হতে থাকে। আর আমরা বুঝতে পারি অরলক যেখানে যায় সেখানেই সেই ভয়ঙ্কর মহামারী প্লেগ ছড়াতে থাকে। এবং তোমরা অবশ্যই জেনে থাকবে ইউরোপে কিন্তু মধ্যযুগে ভয়ঙ্কর এক প্লেগ হয়েছিল এবং লক্ষ লক্ষ মানুষ মারা গিয়েছিল। তবে এটার দায়ভার অবশ্যই ভ্যাম্পায়ারের উপর নয়, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই সিনেমাতে ভ্যাম্পায়ারের উপরই সেটার দায় দেওয়া হচ্ছে। তো যাই হোক, এখন আমরা বুঝতে পারি যে জার্মানির লোকজন খুব শীঘ্রই একটা প্রাচীন ভ্যাম্পায়ারের সাথে সাথে প্লেগ নামক এক মহামারীর সম্মুখীন হতে চলেছে। আর এদিকে একে একে জাহাজের সকল লোক মারা যেতে থাকে। তবে একজন বুঝে যায় যে এই সবকিছু বা এই ইঁদুরগুলো কফিনের ভেতর থেকে বের হচ্ছে। তো এই কারণে সে যখন কফিন খুলে ইঁদুর মারতে যায়, তখনই অরলককে মেরে ফেলে এবং বাইরে বেরিয়ে আসে। আর অরলকের একটা সীমাবদ্ধতা রয়েছে, সে তো রৌদ্রে আসতে পারে না, সবসময় অন্ধকারে থাকতে হয়। এবং প্রচলিত ভ্যাম্পায়ারের সিনেমা যারা দেখেছো তারা এটা অবশ্যই জানো। আর এইদিকে আমরা দেখি ডক্টর উইলহোম এবং ফ্রেডরিক অ্যালেনের সাথে দেখা করতে আসে, কিন্তু দেখা যায় অ্যালেনকে রশি দিয়ে বেঁধে রাখা হয়েছে। তো এটা দেখে ডক্টর ফ্রেন্স অ্যালেনকে মুক্ত করে এবং ভালোভাবে কথা বলে। আর তখন অ্যালেন তার স্বপ্নের ব্যাপারে বলে। অ্যালেন বলে মাঝে মাঝে তার মনে হয় তার শরীর থেকে আত্মা বের হয়ে অন্য কোনো জগতে যাচ্ছে এবং সেই সাথে তার কাছে কোনো বিশেষ ক্ষমতা আছে, যার কারণে সে ভবিষ্যতে কি ঘটবে সেটা সে আগে থেকে জানতে পারছে। আর তারপর অ্যালেন বলে যে সে অনেক আগে একাকিত্বে ভুগত, মানে সে ছোটবেলা থেকে তোমার কি বলে এতিম হয়ে বড় হয়েছে এতিমখানায়। কিন্তু এরপর যখন থমাস তার জীবন আসে, তার জীবন খুশি এবং ভালোবাসায় ভরে উঠেছে। কিন্তু এখন তার স্বপ্ন আগের চেয়েও ভয়ঙ্কর হয়ে উঠেছে, তাই সে কিছু বুঝতে পারছিল না। তো যাই হোক, আস্তে আস্তে অ্যালেনের শরীর খারাপ হতে থাকে, অ্যালেনের শরীর ঝাঁকুনি দিতে থাকে। তো ওই মুহূর্তে প্রফেসর ফ্রেন্স করে কি অ্যালেনের শরীরে পিন ঢুকিয়ে দেয়, কিন্তু অ্যালেন কোনো কষ্ট ফিল করতে পারে না। আর প্রফেসর এই কারণে বুঝতে পারে যে অ্যালেনের আত্মা এই দুনিয়াতে নেই, অন্য জগতে চলে গিয়েছে এবং অ্যালেনের কোনো মানসিক রোগ নেই, বরং অ্যালেনের উপরে কোনো ভয়ঙ্কর দুষ্ট আত্মা ভর করেছে। এবং এই দৃশ্যটা, মানে এইখানের এই দৃশ্যটা এই সিনেমার অন্যতম একটা ভাইরাল দৃশ্য। আর তাছাড়া এই দৃশ্যটা অনেক বেশি সিনেম্যাটিক হয়েছে। তো এই জন্য তোমাদের উচিত এই সিনেমাটাও দেখা। তবে আমাদের নায়কের বন্ধু ফ্রেডরিক কিন্তু এই কথা মেনে নেয় না। তার কাছে মনে হয় যে অ্যালেন হয়তো তার স্বামীর জন্য চিন্তিত, এ কারণে এমন করছে। কিন্তু ওই দিন রাতে আমরা দেখি অ্যালেন তার বিছানা থেকে ওঠে এবং দৌড়ে গিয়ে গেইটে নক করে। আর ওখানেই থমাস এসে বেহুশ হয়ে পড়েছিল, মানে থমাসও চলে এসেছে। তবে সবচেয়ে শকিং ব্যাপারটা হচ্ছে ওই জাহাজটা, যে জাহাজে করে ওই ভ্যাম্পায়ারটা আসছে, অরলক আসছে, সেটাও কোনোভাবে এই জার্মানিতে পৌঁছে এসেছে। তো যাই হোক, অ্যালেনের অবস্থা স্বাভাবিক হয়। আর প্রফেসর ফ্রেন্স তখন থমাসের ট্রিটমেন্ট শুরু করে। আর এইদিকে কিছু মানুষ দেখতে পায় জাহাজ থেকে ইঁদুর এই শহরে ছড়িয়ে পড়ছে এবং মানুষ প্লেগ রোগে আক্রান্ত হচ্ছে এবং এই পুরো শহরকে এই ইঁদুরগুলো মনে করে অতিষ্ঠ করে তোলে। তো যাই হোক, এরপর নক বের হয় এবং কাউন্ট অরলকের সাথে দেখা করতে যায়। আর অরলকের কথা শুনে আমরা বুঝতে পারি সে জোরাজোরি করে অ্যালেনকে তার সাথে নিয়ে যেতে পারবে না, বরং অ্যালেন যদি নিজ ইচ্ছা অরলকের সাথে যায় তাহলে সে নিতে পারবে। অর্থাৎ সে এমন কিছু করবে যাতে অ্যালেন বাধ্য হয় তার সাথে যেতে। আর অন্যদিকে শহরের বেশ কিছু লোক মারা যাচ্ছিল, কিন্তু এসব করছিল কাউন্ট অরলক, যাকে আমরা এখন থেকে নাশফেরাতু বলবো আর কি। আর আমি যেমন বলেছি, নাশফেরাতু অর্থ হচ্ছে ভ্যাম্পায়ার, এটার একটা রোমানিয়ান ভাষা। তো যাই হোক, তখন ডক্টর ওয়েলহেম আর ফ্রেন্স মিলে করে কি প্লেগের রোগে আক্রান্ত রোগীদের পরীক্ষা করে জানতে পারে যে ইঁদুরগুলো নর্মাল ইঁদুর নয়, এই ইঁদুরগুলো মূলত মানুষের শরীর থেকে রক্ত চুষে খাচ্ছে। তো এই জন্য প্রফেসর ফ্রেন্স অ্যালার্ট হয়ে যায় এবং বুঝতে পারে এটা নিঃসন্দেহে কোনো ডেমনের কাজ, মানে কোনো অপ্রাকৃতিক বা আক্রমণ ঘটেছে। তো যাই হোক, এরপর ফ্রেন্স ওই নকের সাথে কথা বলতে চায় যে আর কি রিচুয়াল মিচুয়াল করে এবং ভাবে নক হয়তো এই ব্যাপারে কিছু জানে। কিন্তু নক তো গতকাল রাতেই তার জেল
থেকে পালিয়েছে। তো এই কারণে ফ্রেন্ডস বলে দ্রুত নককে খুঁজে বের করো। তবে এখনো অবধি আমাদের নায়কের বন্ধু ফ্রেডরিক এই ভূতের বিষয়টি বিশ্বাস করছিল না। এমনকি সে প্রফেসর ফ্রেন্সের সাথে বাজে ব্যবহার করে তার বাড়ি থেকে বের করে দেয়। আর এর পরের দৃশ্যে আমরা দেখি নসফেরাতু তার পুরো দৃষ্টি শহরের উপরে দিয়েছে এবং প্রতি ঘর থেকে লোক মারা যাচ্ছে এবং চারদিকে আতঙ্কের সৃষ্টি হয়েছে। আর এদিকে আমাদের নায়ক থমাস রাতে একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখতে শুরু করে। সে ঘুমের মধ্যে অ্যালেনকে দূরে সরে যেতে বলে। আর এই কারণে অ্যালেন করে কি অ্যানার সাথে মানে ওর বন্ধুর বউয়ের সাথে ঘুমায়। কিন্তু মাঝরাতে অ্যালেনের ঘুম ভেঙে যায় এবং সে তার চোখের সামনে নসফেরাতু ভ্যাম্পায়ারকে অরলোককে দেখতে পায় এবং চাঁদের আলোয় একে অপরকে দেখতে থাকে। আর এখানে ওই ভ্যাম্পায়ার অরলোক অ্যালেনকে বলে তোমার স্বামী আমার সাথে দলিলে সাইন করেছে যে সে তোমাকে আমার কাছে বিক্রি করে দিয়েছে। তবে এখানে অ্যালেন বলে তুমি আমার স্বামীকে বোকা বানিয়েছো, ওটা অন্য কোনো ভাষায় ছিল, ওটা কোনো প্রপার্টিস এর পেপার ছিল না। কিন্তু তারপরও নসফেরাতু বা ওই ভ্যাম্পায়ার বলে এটাই যথেষ্ট তোমাকে ছিনিয়ে নেওয়ার জন্য থমাসের কাছ থেকে। আর তারপর নসফেরাতু অ্যালেনকে এটাও বলে তোমার হাতে 3 দিন সময় রয়েছে, হয় তুমি আমার সাথে যেতে রাজি হবে, নয়তো এই পুরো শহরের মানুষ এবং তোমার কাছের মানুষদেরকে আমি শেষ করে দেবো। আর তারপর সে আরো বলে তুমি এখন আর মানুষ নও, তো এই জন্য তুমি মানুষদের সাথে থাকতেও পারবে না, তুমি আমার সাথে চলো। তবে এই কথা শুনে অ্যালেন চ্যালেঞ্জ করে আমি এখনো মানুষ, আমি মানুষদের সাথে থাকবো এবং আমি তোমাকে ভালোবাসি না এবং আমার জীবনে এখন থমাস ছাড়া আর কেউ আসতে পারবে না। তো এই দুজনের কথা শুনে আমরা একটু কনফিউজড হয়ে যাই এবং আমরা বুঝতে পারি অ্যালেন এবং নসফেরাতু হয়তো আগে থেকে একে অপরকে চেনে এবং দুর্বলও ছিল। তো যাই হোক এমন কথা বলার পর অ্যালেনের চোখ খুলে যায় আর সে দেখে অ্যানা বিছানা থেকে পড়ে গিয়েছে এবং ইঁদুর তাকে কামড়াচ্ছে। আর এটা ভয়ঙ্কর একটা দৃশ্য ছিল আর এই দৃশ্য দেখে অ্যালেন চিৎকার করে ওঠে। তো যাই হোক পরের দিন সকালে অ্যানা ফ্রেডরিককে বলে সে ফিল করছে যে একটা ছায়া তার বুকের উপর বসে রক্ত চুষে খাচ্ছিল। তো এটা শুনে অ্যালেন বুঝতে পারে যে এটা নসফেরাতুর কাজ। আর এই সবকিছু নসফেরাতু করছে হচ্ছে অ্যালেনকে মানসিকভাবে দুর্বল করার জন্য, যাতে অ্যালেন স্বেচ্ছায় ওর সাথে চলে যায়। তো অ্যালেন এরপর ফ্রেডরিককে বোঝানো ট্রাই করে এই কথাগুলো যে নসফেরাতুর কাজ, বাট ফ্রেডরিক বিশ্বাসই করে না, আমাদের নায়কের বন্ধু। আর তখন অ্যালেন জিজ্ঞাসা করে আচ্ছা তুমি কি আমাকে ঘৃণা করো বা আমাকে পাগল মনে করো? তখন ফ্রেডরিক বলে আমি তোমাকে ঘৃণা করি না, কিন্তু তোমার ওই বাচ্চা টাইপের কথাবার্তা আমার পছন্দ না, জীবন প্র্যাকটিক্যাল হয়, ওই ভূত প্রেত বাস্তব জীবনে হয় না। তো এসব কথা শেষে ফ্রেডরিক অ্যালেন আর থমাসকে ওদের দুজনের রুমে চলে যেতে বলে। আর অন্যদিকে ডক্টর ফ্রেন্স বলে নকে আমাদেরকে নসফেরাতুর ব্যাপারে অরলোকের ব্যাপারে বলতে পারবে। আর এই কারণে ফ্রেন্স করে কি ওই বইটা খুঁজতে থাকে যেখান থেকে একটা ক্লু খুঁজে পায়। তো ওখানে ফ্লোবার্ডের নিচে প্রফেসর ফ্রেন্স সেই বইটা খুঁজে পায় যেখানে নসফেরাতু সম্পর্কে লেখা ছিল। আর পরের দৃশ্যে আমরা দেখি অ্যালেন আর থমাস ফ্রেডরিকের রুম ছেড়ে নিজেদের রুমে চলে গিয়েছে। আর ওইদিকে পুরো শহর তো জ্বলছিল প্লেগে আর ইঁদুরের কারণে। তো ফ্রেন্স এখানে ফ্রেডরিককে বলে দেখো থমাস আর এলেনের সাথে আমাদের দেখা করতে হবে কারণ ওদের জীবন ঝুঁকিতে রয়েছে। কিন্তু ফ্রেডরিক এখনো বিশ্বাস করে না আর এই কারণে তাদের মধ্যে ঝগড়া হয় এবং ফ্রেন্স বলে তুমি বুঝতে পারছো না এই নসফেরাতু যদি জার্মানি থাকে পুরো জার্মানি ধ্বংস হয়ে যাবে, ওকে যে কোনো মূল্যে ধ্বংস করতে হবে এবং ও অ্যালেন আর থমাসের পিছু পিছু যে পর্যন্ত যাবে সেই স্থানে ধ্বংস করে দেবে। কিন্তু ও রোদ্রে বেরোতে পারে না আর এর জন্য দিনে যখন ঘুমাবে তখন সবাই মিলে আমরা নসফেরাতুকে মেরে দেবো। বাট ফ্রেডরিক করে কি বিশ্বাস করে না, উল্টো ওদের রুম থেকে বের করে দেয়। বাট ফ্রেন্স তখন বলে যেদিন তোমার নিজের ঘরে এই সমস্যা আসবে সেদিন তুমি বুঝবে যে কি হয়েছে। তবে ফ্রেডরিক কোনো কথাই শুনতে রাজি হয় না। আর এদিকে আমরা দেখি থমাস কিছুটা সুস্থ হয় এবং ওর বন্ধুর বাড়ি থেকে চলে যাওয়ার কথা ভাবে। আর তখনই ওর বউ অ্যালেন ওর লাইফের একটা সিক্রেট বলে কেন এই ভ্যাম্পায়ারটা ওর পেছনে লেগে রয়েছে। এবং এখানে আর সেই সিনেমার আসল টুইস্ট, তোর বউ ছিল হচ্ছে একটা এতিম, ছোটবেলা থেকে একা ছিল। তো যখন কিশোরী ছিল যৌবনে যখন কুরকুরি দিয়েছিল তখনও যেটা করেছিল ওর কোনো সঙ্গী নেই, বয়ফ্রেন্ড নেই, ও তখন শয়তানের পূজা করেছিল এবং একটা সঙ্গী চেয়েছিল এবং ওর সঙ্গী চাইতে গিয়েও যেটা করেছে ওই ভ্যাম্পায়ারের পূজা করে ভ্যাম্পায়ারকে ওর সঙ্গী হিসেবে মেনে নিয়েছিল। আর এই দৃশ্যটা আমরা সিনেমার শুরুতে দেখেছিলাম, ও ফেরেশতা ডাকতে গিয়ে ভ্যাম্পায়ারটাকে ফেলেছিল এবং ভ্যাম্পায়ারের সাথে রাশিয়া ইউক্রেন যুদ্ধ করেছিল এবং ভ্যাম্পায়ারকে ওই মনে করো জীবিত করেছে বা আবার জাগ্রত করেছে। এমনকি ও তখন ওয়াদাও করেছিল সবসময় ওই ভ্যাম্পায়ার বা ওই অলৌকিক আত্মার সাথে থাকবে। কিন্তু এরপর অ্যালেন যখন বড় হয় ওর থমাসের সাথে দেখা হয়, ওকে ভালো লেগে যায়। এতদিন তো একটা অদৃশ্য আত্মার সাথে ইন্টিমেট হতো, কিন্তু যখন ওর থমাসকে দেখে তখন ওকে বিয়ে করে ওর ওয়াদা ভুলে যায়। আর এই কারণে ওই ভ্যাম্পায়ার আবার খেপে চলে এসেছে। আগে তো ভ্যাম্পায়ার আত্মা ছিল এবং ভ্যাম্পায়ারটা মনে করে নিজে জীবিত হয়ে চলে এসেছে। তো বুঝতেই পারছো ঘটনাটা কি হয়েছে। তো বুঝতেই পারছো এই কারণে কি হচ্ছে, ওই ভ্যাম্পায়ার বা নসফেরাতু চলে এসেছে আর এটার মাসুল পুরো শহর দিচ্ছে। আর এই কথা বলার পরে আমরা দেখি অ্যালেনের উপর আবারও ওই নসফেরাতুর আত্মা ভর করে। কিন্তু এটা দেখার পরে থমাসের ভালোবাসা তো কমাই না, উল্টো আরো বেড়ে যায়। এবং এই জায়গাতে সিনেমার একটা অন্যরকম সিন আমরা দেখতে পাই, তারা অ্যাগ্রেসিভ ভাবে মনে করো পশুর মতো ইন্টিমেট হয়, পশুর মতো রাশিয়া ইউক্রেন যুদ্ধ খেলে। তো যাই হোক এরপর থমাস অ্যালেনকে প্রমিস করে যা মনে হয় তাই হোক, আমি তোমাকে ছেড়ে যাব না। আর এদিকে ডক্টর ফ্রেন্স বই পড়ে জানতে পারে নসফেরাতুকে মারতে পারবে একমাত্র অ্যালেন নিজেই, তাছাড়া আর কোনো উপায় নেই। আর এই দিকে আমাদের অ্যানাকে দেখানো হয়, সেই রাতে অ্যানা দেখতে পায় নসফেরাতু তার 2 বাচ্চার রক্ত খাচ্ছে, থমাসের বন্ধুর 2 মেয়েকে খাচ্ছে এবং এরপর ওর বন্ধুর বউকেও খেয়ে ফেলে। আর পরের দিন সকালে আমরা দেখি ফ্রেডরিক তার 2 সন্তান এবং তার স্ত্রীর অন্তিম সংস্কার হচ্ছে এবং আজকে ফ্রেডরিক বিশ্বাস করেছে যে নসফেরাতু বলে কিছু আছে এবং সবাই মিলে সিদ্ধান্ত নেয় নসফেরাতুকে দমন করতেই হবে। তো যাই হোক থমাস ফ্রেন্স মিলে নসফেরাতুর কফিন খুঁজতে যায় আর থমাস সিদ্ধান্ত নেয় কবর খুঁজে পেলেই সিলভার স্টিক ঢুকিয়ে দিয়ে নসফেরাতুকে মেরে ফেলবে। বাট তখন ফ্রেন্স বলে আমি এটা নিশ্চিত করতে পারছি না এটা কাজে আসবে
আসবে কিনা, তবে তারপরেও আমাদের এটা করতে হবে। কিন্তু এরপরে ডক্টর ফ্রেন্স আসে হচ্ছে অ্যালেনের কাছে এবং অ্যালেনকে বলে তুমি জানো তোমার কি করতে হবে, একমাত্র তুমিই ওকে থামাতে পারবে। তো আমি তোমার স্বামীকে ব্যস্ত রাখবো আমার সাথে, যাতে তুমি তোমার অসমাপ্ত কাজটা শেষ করতে পারো। তো অ্যালেনও ডক্টর ফ্রেন্সের সব কথা বুঝে নেয় এবং কেন এগুলো বললে একটু পরে বুঝতে পারবে। তো যাই হোক, এরপর রুমে এসে অ্যালেন করে কি থমাসকে অনেক সাহস যোগায় যে তুমি ওর কবর খুঁজে পারবে, ওকে মেরে ফেলবে, তারপর একসাথে সংসার করবো। আর এদিকে আমরা দেখি থমাসের বন্ধু ফেডরিক তার স্ত্রীর কবরে চলে এসেছে এবং শেষবারের মতো অ্যানাকে কিস করে। কিন্তু এরপর যখন সেখানে ডক্টর ফ্রেন্স এবং থমাস সেখানে আসে, সে দেখতে পায় ফেডরিক নিজেও সুইসাইড করেছে। তবে এটা দেখার পরেও তারা নিজেদেরকে সামলে নেয়, কারণ তাদেরকে নসফেরাতুর কবর খুঁজতে হবে। আর অন্যদিকে অ্যালেন তৈরি হয় তার কাজের জন্য, মানে আমাদের নায়িকা। আরও করে কি সেই ক্যাসেলের দিকে যায় যেটা নসফেরাতু কিনেছিল, জার্মানির যে ক্যাসেলটাও কিনেছিল। আর এইদিকে ওরা যখন কফিনের কাছে যায়, সেখানে দেখতে পায় ওরা কফিনে তো নসফেরাতু নেই এবং ওখানে নসফেরাতুর যে সাগরেদ সে শুয়েছিল। তো এটা দেখে থমাস বুঝতে পারে যে নসফেরাতু তাহলে ওর নতুন কেনা বাড়িতে গিয়েছে। আবার অ্যালেনও এখানে নসফেরাতুকে ডাকতে থাকে এবং নসফেরাতুর কাছে ফিরে আসে। আর তারপর অ্যালেন বলে আমি তোমাকে ওয়াদা করেছিলাম না তোমার সাথে আমি সারা জীবন থাকবো, আসো আমরা একসাথে থাকবো। তো এরপরে অ্যালেন করে কি ওই ভয়ঙ্কর দেখতে নসফেরাতুকে কাছে টেনে নেয়, কিস করে। আর তারপর দুজন রাশিয়া ইউক্রেন যুদ্ধ খেলে এবং নসফেরাতু অ্যালেনের ঘাড়ে দাঁত বসিয়ে রক্ত চুষে খায়, মানে ওকে ভ্যাম্পায়ার বানাবে। এবং আমরা দেখি নসফেরাতুর এই কাজে অ্যালেন মোটেও বাধা দিচ্ছে না। আর এরপর তারা যখন এক হয়ে যায়, মানে একবার ইন্টিমেট শেষ এবং নসফেরাতু তার প্রিয় তোমাকে পেয়ে সব ভুলে গিয়েছে দুনিয়া, এবং অ্যালেনও নসফেরাতুকে ছাড়ছে না, চেপে ধরেছে। কিন্তু অ্যালেন এখানে একটা কাজ করেছিল, সে জানালাটা খুলে রেখেছিল। তো এরপর যখনই সূর্য ওঠে এবং আলো আসে, নসফেরাতুর শরীরে আগুন লেগে যায় এবং সে আস্তে আস্তে জ্বলে পুড়তে থাকে। এবং নসফেরাতু বুঝতে পারে যে অ্যালেন ওকে ধোকা দিয়ে দিয়েছে, মানে বুঝতেই পারছো মেয়ে মানুষ খালি মানুষকে নয় রাক্ষসকেও ধোকা দিতে পারে। তো যাই হোক, এইভাবেই নসফেরাতু শেষ হয়। কিন্তু অ্যালেনের উপরও তো অনেক চাপ গিয়েছে, বুঝতে হবে। তো থমাস যখন এরপর আসে, সে দেখতে পায় যে বিছানায় ওই রাক্ষস এবং ওর বইয়ের লাশ পড়ে রয়েছে। আর এটা দেখে থমাস কান্না করতে থাকে। তবে নসফেরাতু মারা যাওয়ার কারণে পুরো শহর থেকে ইঁদুর চলে যায় এবং শহর আস্তে আস্তে স্বাভাবিক হতে থাকে। তো অ্যালেনই এই সমস্যা শুরু করেছিল, মানে আমাদের নায়িকা, এবং অ্যালেনই এই সমস্যার সমাধান করেছে। কিন্তু মাঝখান থেকে আমাদের নায়ক থমাসকে সারা জীবনের জন্য কান্না দিয়ে গিয়েছে। আর এখানে এই সিনেমাটি শেষ হয়ে যায়। আমি জানি না তোমাদের কাছে সিনেমাটা কেমন লেগেছে, আমি কতখানি বোঝাতে পেরেছি এটা আমি নিশ্চিত নই, তবে আমি চেষ্টা করেছি ভালো মতো বোঝানোর জন্য। আর আমারও মোটামুটি ফেটে গিয়েছে সিনেমাটা বোঝাতে আর কি। তো আমি বিদায় নিচ্ছি, ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। তো গাইস, কি অবস্থা তোমাদের? সামনে তো একটা নতুন একটা চকচকে একটা গাড়ি দেখতে পাচ্ছ। এই গাড়িটা কার? তোমাদের নাকি না আমার? আমার তো নিশ্চয়ই না, তোমাদেরই। যেহেতু তোমাদের একটা আমরা প্রমিস দিছিলাম, আমাদের হলো সুজুকি মনোটন একটা বাইক দিব, সাথে রয়্যাল এনফিল্ড দিব। রয়্যাল এনফিল্ড তো কেনার ভিডিও সহ সবকিছু তোমরা দেখছো, আমরা বুকিং দিয়ে আসছি, সেটা আমাদের হাতে এখনো আসেনি। সেটা হলো আমরা শীঘ্রই পেয়ে যাব। ওই রয়্যাল এনফিল্ড পেলে ওটা নিয়েও একটা ভিডিও বানাবো। সো আমরা আপাতত মনোটন কিনে ফেলেছি। আমরা যতটুকু আমরা ইনকাম করতে পারি সেটা থেকে আমরা মনোটন কিনে ফেলেছি, শুধু মাত্র তোমাদের জন্য। তোমাদের আমরা মনোটনটা গিফট করবো বলে। সো এই মনোটনটা তোমরা কিভাবে পাবে, কিভাবে পাওয়ার জন্য কিছু ক্রাইটেরিয়া তো আছে। ক্রাইটেরিয়া হলো তোমরা যে আমাদের পেজে এতদিন যে অর্ডার করছো, আমাদের তো শীতের প্রোডাক্ট আপাতত শেষ। শীত এখন শীতের কোনো প্রোডাক্ট নেই, সামনে কি ঈদ আসছে। সো আমাদের ক্যাম্পেইনের টার্গেটটা হলো কি এপ্রিলের সেকেন্ড উইক পর্যন্ত। এপ্রিলের সেকেন্ড উইকের মধ্যে আমরা অ্যানাউন্সমেন্ট সব করে দেবো। ইভেনচুয়ালি আমরা বড় ধরনের অনুষ্ঠান করে তোমাদের এই গিফটগুলো তোমাদের হাতে পৌঁছে দেবো। সো এখন তোমরা এই ক্যাম্পেইনে কীভাবে পার্টিসিপেট করতে পারো? পার্টিসিপেট করার সহজ উপায় সেটা হলো আমাদের পেজে যেগুলো প্রোডাক্ট আছে, আমরা বিভিন্ন আবার কম্বো অফার দেবো। কম্বো অফারে তোমাদের সুবিধা কি? কম্বো অফারে তোমরা একটা প্রোডাক্ট পাইতেছো, তারপর এর উপরে তোমরা ডেলিভারি চার্জও ফ্রি পেতে পারো। কম্বো অফারে শিওর একটা গিফটও পেতে পারো। চিন্তা করো, তোমরা একটা শিওর গিফটও পাচ্ছ, সাথে যদি লাখ টাকা ইনশাল্লাহ বাইকও পেতে পারো। তোমরা শিওর একটা বাইকও পেয়ে যাচ্ছ। গিফট প্লাস বাইক প্লাস হলো পড়ার জন্য প্রোডাক্ট। মানে তুমি যদি আমাদের থেকে কোনো প্রোডাক্ট নাও, তোমার খালি লাভ আর লাভ। সত্য কথা বলতে লাভ আর লাভ। চিন্তা করতেছি ভাই আমরা পার্টিসিপেট করবো, কিন্তু আলামিন ভাই আমাদের বলে দিয়েছে আমাদের মধ্যে কারা পার্টিসিপেট করতে পারবো না, শুধুমাত্র তোমরাই পারবে। সো গাইস, তোমরা দেরি করো না, যা পেজে আসে অর্ডার করে ফেলো। বিভিন্ন ধরনের আমরা নতুন নতুন ড্রপ শোল্ডার নিচ্ছি, ড্রপ শোল্ডারগুলো অর্ডার করো। খুবই অসাম ক্যাটাগরির একটা ড্রপ শোল্ডার, ইভেনচুয়াল অসাম ক্যাটাগরির ফেব্রিক, মানে মাইন্ড ব্লোয়িং। সো দেরি না করে তোমরা এখনই পেজে নক করো বা ওয়েবসাইট ভিজিট করো, অর্ডার করে ফেলো, আমাদের ক্যাম্পেইনে তোমরা অংশগ্রহণ করে ফেলো।